মানুষ যেদিন যেভাবে পেরেছে এসেছে। যেদিন মানুষ বেশি ছিল সাপোর্ট বেশি ছিল বেশি গিয়েছে, যেদিন কম ছিল কম গিয়েছে। এটা টোটাল একটা ভ্যারিয়েবল জিনিস ছিল, ফিক্স কিছু ছিল না। আমরা এই অভিজ্ঞতাটি প্রথম ফেস করছি। এটা মানতে বিন্দু মাত্র সমস্যা নেই যে যেহেতু আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল বা আমরা আগে এটা এক্সপেরিয়েন্স করিনি, আমাদের কাজের মধ্য দিয়ে কিছু সীমাবদ্ধতা ছিল। আমরা যদি আগের এটা এক্সপার্ট হতাম হয়তো এর চেয়ে বেটার আপনি কোনো একটা সিনারিও দেখতে পেতেন। কিন্তু যেহেতু আমাদের সীমাবদ্ধতা ছিল, এই জায়গায় অভিজ্ঞতার ঘাটতি ছিল, সেই জায়গায় কাজটি যতটুকু প্রত্যাশিত তার চেয়ে কিছুটুকু কম দিতে হয়েছে। কিন্তু সত্য না, সীমাবদ্ধতা একটা জিনিস বলে এরকম একটি ঘটনা ঘটেছে। সামগ্রিক বিষয়গুলো অডিট অফিসার যারা রয়েছে, জনগণ যখন তাদের জায়গা থেকে বিভিন্ন কথা বলছে, এটা তো আমরা চাপ ফিল করি মানসিকভাবে। কারণ আমরা তো জানি আমাদের জায়গায় এখানে 1 টাকা এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি, কিন্তু তাদের কথা প্রত্যেকটি টাকার ব্যাপারে কনভিন্স না হওয়া পর্যন্ত আমরা আমাদের রিপোর্টটি প্রকাশ করবো এবং সর্বশেষ আমরা আমাদের জায়গা থেকে আজকে অফিসিয়ালি রিপোর্ট প্রকাশ করবো। একটা জিনিস এটা উল্লেখ করতে চাই, মানে এই যে টাকা আমার এত টাকা রয়ে গেলে 90% টাকা কেন রয়ে গেল, তো এটার জন্য হচ্ছে আমার এখানে টিসি সহ যেসব টাকা চারটার জন্য পরিচালিত হতো, এখানে 30 থেকে 40,000 প্রতি প্যাকেট করতে পারতাম ম্যাক্সিমাম সব কিছু মিলে। এখন অনেক প্রকারের খাবার আসতো, অনেক কিছু ল্যাকিংস থাকে ফুড প্যাকেট করার জন্য, যেটা ল্যাকিং থাকতো সেটার জন্য হচ্ছে আমরা সেটা কিনে নিয়ে আসতাম। তো এখন আমার প্রতিদিন ক্যাপাসিটি হচ্ছে 20 থেকে 25,000, কারণ 20 থেকে 25,000 জন্য যেইটুকু দরকার ছিল সেইটুকু শুধু আমি নিয়ে আসতাম। তো এর মানে এই না যে আমার কাছে টাকা থাকলে শুধু আমি কিনে নিয়ে আসবো, এনে জমা করে তো কোনো লাভ না, আমি সেটা পাঠাতে পারবো না। তো আমাদের ক্যাপাসিটি ছিল যা আমরা ম্যাক্সিমাম ট্রাই করেছি যে এইখান থেকে প্রোডাক্ট পাঠানোর জন্য, এবং সেই জন্য আমাদের খরচ হয়ে যেতে দেখুন। এখন দেখ বস্তার কথা আসছে, এত টাকা কেন বস্তা গেল দেখেন, প্রায় 2 লাখ পিস আমার বস্তা লেগেছিল। কিন্তু আমি কিন্তু খাবার কিন্তু বেশি কিনতে হয় না, খাবার তো মানুষ পাঠিয়েছি, মানুষ তো আমাকে বস্তা দেয় না। তো এই যে 2 লাখ পিস বস্তা লেগেছে, 2 লাখের সাথে আপনি 5 টাকা করে গুণ দেন, 7 টাকা করে গুণ দেন, পলিথিন হিসাবটা গুণ দেন, মানে কত পলিথিনে কত কেজি হয়, এত প্রতি প্যাকেটের মধ্যে রেখে 10 টাকা করে পলিথিন লাগতেছে, কত কেজি আর কত টন পলিথিন লাগে হিসাব করেন, মানে হ্যাঁ রশি লাগে এগুলো বাড়তে। তো এই কোশ্চেনগুলো আমি অনেক জায়গায় ফেসবুকে দেখেছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি দেখেছি এইসব প্রশ্ন করতে। খুবই ভ্যালিড প্রশ্ন, এই বাংলাদেশের জবাব দিতে বাংলাদেশ আমরা চাই, কিন্তু একই সাথে এটাও নিশ্চিত করতে চাই মানে যে টাকা আমরা প্রোডাক্ট কিনেছি এই এতগুলো প্রোডাক্ট শুধু আমরা প্যাকেজ করিনি, যে প্রোডাক্টগুলো মানুষ পাঠিয়েছি মূলত সেটার অংশটা সবচেয়ে বেশি ছিল, এবং আমাদের ক্যাপাসিটি ম্যাক্সিমাম আমরা করে দিয়েছি মানুষকে ত্রাণ পাঠানোর জন্য। আর ভাই তো বলেনি কেন আসলে লেন্দি প্রসেস আমার যেতে হয়েছে। ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস অ্যাড করি, যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা হয়েছিল, যে আমাদের সেন্ট্রাল ফিল্ডের জায়গাটি এবং টিএসসিতে বেশ কিছু বস্তা অনেক দিন ধরেছিল। এখন এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয়টি খুবই স্বাভাবিক, আমি যদি আমার তৃতীয় পক্ষের দৃষ্টিতে দেখতাম যে বিভিন্ন জায়গায় এরকম বস্তাগুলো রয়েছে এতদিন ধরে, তাহলে আমারও কোনো প্রশ্ন আসতো যে যেই ত্রাণগুলো আমি সেখানে দিলাম সেইগুলো এখনও কেন এখানে, কেন মানুষের কাছে যায়নি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি ছবিতে দেখলে আমরা পার্থক্য করতে পারি না কোন প্যাকেটের ভিতরে খাবার রয়েছে, কোন প্যাকেটের ভিতরে কাপড় রয়েছে। যখন একটি নির্দিষ্ট জেলা বা একটি বিস্তৃত এলাকা এভাবে বন্যা প্লাবিত এবং আমার এখানে অসংখ্য কাপড় আসছে, আমি জানি না কোন প্যাকেটের ভিতরে ছেলের কাপড় কোনটি মেয়ের কাপড়, আমি জানি না কোন কাপড়টি দেওয়ার উপযোগী কোনটা দেওয়ার উপযোগী না, আমি জানি না কোন কাপড়টি কোন বয়সে। এই জায়গাগুলো ইভেন আপনি যদি চিন্তা করেন, যখন বন্যা কবলিত ওই মানুষগুলো তার ঘরে তো অসংখ্য কাপড় রয়েছে, সেগুলো বাঁচাতে পারছে না কেন, বন্যায় তার ঘর বাড়ি সব বেশি গিয়েছে। সেই জায়গায় তার প্রধান উন্নত দরকার শুকনো খাবার। যখন তার এখন ঘরে ঠিক হয় নাই, থাকার জায়গাটা ঠিক হয় নাই, তার যে নিজের যে ম্যানেজমেন্ট সেটি ঠিক হয় না, এই জায়গায় আমি তাকে কাপড়টি কোথায় দিই, তাকে থাকার ঘরটি ঠিক করতে হবে, সেই জায়গায় কাপড় দেওয়ার তো নির্দিষ্ট সময় তো আসতে হবে। এই জন্য আমাদের খাবারের যে শুকনো খাবার পাঠানোর যে ত্রাণ কার্যক্রম ছিল সেটি শেষ হওয়ার পরে আমাদের কাপড়ের এই বাছাই প্রক্রিয়াগুলো করতে হয়েছে, দেওয়া উপযোগী না উপযোগী, ছেলেদের মেয়েদের। এই বাছাইগুলো করার পরে এই কাপড়গুলো আমাদের জায়গা থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। 65 ট্রাক কাপড় পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। এই কারণে আমরা আমাদের জায়গা থেকে এই মুহূর্তে মনে করছি যে তাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে হোক, তাদের যে ইনস্ট্রুমেন্টের দিক থেকে হোক, তাদের যে সাপোর্ট বা ভেহিকেল সব দিক মিলিয়ে তারা যতটা ডিসিপ্লিন ওয়েতে, তাদের যেহেতু প্রত্যেকটি উপজেলা তাদের এখন দায়িত্বরত অফিসার রয়েছে, তারা যতটুকু ডিসিপ্লিন ওয়েতে দিতে পারবেন ওই মুহূর্তে আমাদের অতটুকু ডিসিপ্লিন ওয়েতে আমরা হয়তো দিতে পারতাম। যেন যে কোনো একটা কাজ সবচেয়ে ভালোভাবে হয়, এই জন্য আমরা তাদের বান্ধব এই কাপড়গুলো অলরেডি পাঠিয়ে দিয়েছি 65 ট্রাক কাপড়। আরেকটি জিনিস ছিল, সেটা হচ্ছে কিছু পানির বোতল আমরা দেখেছি টিএসসির এই জায়গায় ওই জায়গায়। প্রথম কথা হচ্ছে, যখন তার টিউবওয়েলটি বন্যার পানির নিচে ছিল তখন তার ওই পানিটি খুব বেশি ইমার্জেন্সি ছিল, তখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পানি পাঠিয়েছি।
কিন্তু যেটি দেখা গিয়েছে যারা পানি পাঠিয়েছে, পানি পাঠানো কোম্পানিগুলো, তারা কিন্তু এটা চিন্তা করেনি কত প্যাকেট খাবার যাচ্ছে। তাদের যতটুকু সামর্থ্য রয়েছে পানির প্যাকেট পাঠানো, তারা ততগুলো পানি দিয়ে দিয়েছে। এখন আমার যতগুলো প্যাকেট দিয়েছিল তার চেয়ে পানির সংখ্যাটা কিছু ক্ষেত্রে আরও বিশ্বাস করি কিছু ক্ষেত্রে অনেক বেশি ছিল। আবার যেটা দেখা গিয়েছে আমাদের 4 তারিখের পরেও অনেকের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে পানি পাঠিয়ে দিয়েছে, এই জিনিসটি রয়েছে। আবার যখন পানিটি নিচে নেমে গেল, বন্যার পানিটি যখন টিউবওয়েল থেকে তারা পানি পাচ্ছে, তখন তারা এই পানিটির চাহিদা দেখাচ্ছে, তখন তারা তাদের অন্যান্য সহযোগিতার বিষয় সেটি দেখাচ্ছে। সেই জায়গা থেকে কিছু পানি ছিল যেগুলো আমরা পরবর্তীতে প্রশাসনের কাছে পাঠিয়েছি। আবার কিছু ছিল পানি নিয়ে আরেকটু আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে বসেছি, পাশাপাশি বিশেষজ্ঞদের সাথে বসেছি, এছাড়াও যারা এই রিলেটেড যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে বসেছি। এরপরে আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি সেটি হচ্ছে আমরা আমাদের যে এই যে টাকাটি, সেই টাকা আমরা আসলে দুইভাবে খরচ করার প্ল্যান করেছি। একটি হচ্ছে আমরা 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দেব। দেওয়ার পরে যেটি হবে, আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি যারা জাতীয় বন্যা পুনর্বাসন কমিটিতে রয়েছেন, এছাড়া বন্যা কবলিত জেলাগুলোতে আমরা প্রত্যেক জেলাতেই ছাত্র প্রতিনিধি আমাদের পক্ষ থেকে দিয়েছি, যেটি ত্রাণ মন্ত্রণালয় চেয়েছিলেন। তো তাদের তদারকিতে এই 8 কোটি টাকার যে পুনর্বাসন কার্যক্রম, সেটি তাদের তদারকিতে সংগঠিত হবে, পরিচালিত হবে। এটি আসলে কীভাবে হবে সেটি হচ্ছে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যারা জাতীয় বন্যা পুনর্বাসন কমিটিতে রয়েছেন, তারা এটি তদারকি করবেন সেন্ট্রালি, এবং বন্যা কবলিত যে জেলাগুলো রয়েছে সেইখানে যে ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা সেই জেলার তদারকি করবে। এর বাইরে 8 কোটির বাইরে যে টাকাটি থাকবে, অর্থাৎ 1,91,00,000 টাকা, এই টাকাটি বর্তমানে আপনারা জানেন যে উত্তরবঙ্গেও বন্যাক্রান্ত হয়েছে। সেই বন্যা আক্রান্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে আমাদের অলরেডি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রাত্রে আমাদের 5টি টিম উত্তরবঙ্গের এই জেলাগুলিতে গিয়েছে। আমরা এখন এই টাকাগুলোর থেকে, এই 1,91,00,000 টাকা থেকে আমাদের এই টাকাগুলো থেকে আমরা বিশেষ অংশ, মানে যতগুলো লাগে আর কি, সেই অংশটি সেই জেলাগুলোর প্রশাসন, স্থানীয় প্রশাসন, ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তাদের মাধ্যমে, ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। আগামীকাল থেকেই সেটি শুরু হবে। সেই বিষয়টি হচ্ছে আমরা যখন বুয়েটের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ আরও কয়েকজন সাথে বলেছি, পাশাপাশি দুজন বিষয়ের সঙ্গে বলেছি, আমরা এক্সপার্টও বলে দিয়েছি। আমাদের কাছে যেটা আমরা বুঝেছি যে এরকম একটা বড় কর্মযোগ্য করতে গেলে পুনর্বাসনের জন্য একটা সিস্টেম বিল্ড থাকবে, যেই সিস্টেমটা আসলে গোষ্ঠী ছাত্রালয় নাই। সিম্পলি এটা একটা ইমার্জেন্সি ক্রাইসিস মোমেন্ট আমরা কাজ করা শুরু করেছিলাম। তো ওই সিস্টেম যেহেতু আমাদের নাই বা এই ফাংশন নাই, সেক্ষেত্রে আমরা সাথে সাথে আবার যে যাদের আছে তাদের সাথে যোগাযোগ করেছি। তো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে গভর্নমেন্টের যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় এখানে একটা বেস্ট রোল প্লে করতে পারে, কিন্তু তারাও আমাদের সহযোগিতা চেয়েছে সেই কাজে। ওনারা যেহেতু সহযোগিতা চেয়েছে, সেই প্রেক্ষিতে আইজিটি বলেছেন যে আমাদের বিভিন্ন স্থানীয় পর্যায়ে যারা আমাদের সাথে কাজ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, একই সাথে যারা এখানে কাজ করেছে, যারা স্থানীয় পর্যায়ের সাথে খুব কানেক্টেড, তাদেরকে একসাথে রেখে সকলের সামঞ্জস্যে আমরা এই কার্যক্রম পরবর্তী এই কার্যক্রমটি পরিচালনা করবো। করে দিয়েছে 95,000 টাকা, তারা আমাদের আওতায় দিয়েছে। তারা কিন্তু স্ক্র্যাপ সেল করছে, এই যে কিছুদিন পরে থাকা যে জিনিসগুলো ছিল, বস্তা, তারপর পানি বোতল, এই বিক্রি করে তারা প্রায় পেয়েছে হচ্ছে এই সব কিছু মিলে তারা 6,67,110 টাকা তারা পেয়েছে। ফলে টোটাল তাদের ডোনেশন তারা এই ক্যাশ, এই মানে ব্যাংকিং চ্যানেল, মানে ক্যাশ দিতে বলি, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা যেটা বলি, তারা পেয়েছিল 11,17,63,520 টাকা। তারা খরচ করেছে 1,78,33,207 টাকা, 1,78,33,207 টাকা। এর মধ্যে তারা রিলিফ আইটেম কিনেছে 1,37,93,000 টাকা। আমি রাউন্ড ফিগারে বলি, যাতে না জানি, 1,37,93,130 টাকা। তারা কিছু অন্যান্য অর্গানাইজেশনের রিপোর্টে দিয়েছে, সেটা হচ্ছিল 12
এবার ট্রান্সপোর্টেশনের খাতে তারা ব্যয় করেছে 4,63,020 টাকা। খুব সম্ভবত ট্রান্সপোর্ট তারা কাছ থেকে সাপোর্ট পেয়েছিল। ফর ভলান্টিয়ার তারা ডাক দিয়েছিল, তাদের দাবি মতো তারা ভলান্টিয়ার যারা খাওয়া দাওয়া করেছে, তাদের এন্টারটেনমেন্ট দামে তারা খরচ করেছে প্রায় 12,43,498 টাকা। আর আদার এক্সপেন্সেস মাথাটা একটু নিচু করে রেখে। 20 টাকা, তা তাদের একবারে ফলে সব কিছু বাদ দিয়ে এখন গতকালকের মধ্যে 30 সেপ্টেম্বর 2024 সালে তাদের ব্যাংকে ক্যাশ টাকা আছে, মানে ব্যাংকে আছে 9,91,51,213 টাকা। তাদের ব্যাংকে গতকাল অনুযায়ী তাদের যে টোটাল ফান্ড আছে সেটা আছে 9,91,51,213 টাকা। অর্থাৎ তারা প্রায় তাদের যতক্ষণ রিসিভ করেছে ইন ক্যাশ, মোবাইল ব্যাংকিং ও ব্যাংকিং স্টেটমেন্ট, তার হয়তো অ্যারাউন্ড তারা 12-15% তারা খরচ করেছে, বাকি টাকা তাদের ব্যাংকে আছে। এই হচ্ছে নাটচের তাদের আয় ব্যয় বিষয় আমাদের মধ্যে। যদিও তারা প্রথম যখন এদিকে এসেছিল তারা তাদের যে ড্রাফট যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের ভিত্তিতে এত টাকা থাকার কথা ছিল না। পরবর্তীতে আমাদের অনেক প্রসিডিউর, তাদের আরও ডকুমেন্টেশন আমরা চাই, তো বিভিন্ন হাত থেকে দেখা গেল কিছু কিছু জিনিস তারা যে স্টেটমেন্ট তৈরি করেছিল সেগুলি অমিট হয়েছে, ওগুলি করে সবগুলো এসেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা জানা দরকার, তারা বিভিন্ন ব্যক্তিগত কিছু জায়গা থেকে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছিল ফর দ্য সেক অফ ইমার্জেন্সি অ্যাজ পার দে সে, যে তাদের মোবাইল অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট এগুলো সবই ব্যক্তির নামে ছিল। ইনফ্যাক্ট ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্টও তারা টাকা নিয়েছে। তো আমাদের অডিটে ফেল হওয়ার একটা কারণ হচ্ছে আমরা সবগুলোকে কনসাল্ট করেছি, কনসাল্ট করে আমরা বলেছি পরিষদ করে ছাত্র আন্দোলনের নিজস্ব অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে টাকা থাকাটা উচিত নয়। কারণ তাহলে এই টাকাটার মালিকানা আইনগতভাবে বৈষম্য ছাত্র আন্দোলনের নামে থাকে না। কারণ যেটাকে আজকে 1 অক্টোবর গতকালকে পর্যন্ত আমাদের অডিটের পিরিয়ড ছিল, এর মধ্যে যত কিছু ঘটনা ঘটেছে, যত কিছু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ঘটেছে সেগুলি আমরা আমাদের অডিটের মধ্যে নিয়ে এসেছি। এখন আমি অডিটিং করে আমাদের যে অডিটটা এক্সটেন্সিভ অডিট ছিল, 20 দিন সময় লেগেছে। আমরা বিভিন্ন রকম কোয়ারি করেছি, আমাদের অনেক প্রসেস অ্যাপ্লাই করেছি, করে আমাদের যে অডিট রিপোর্টের কিছু বিষয় আমি মনে করি যে আমি আপনাকে নিশ্চয়ই বলবেন, তার আগে আমি কিছু তথ্য আপনাদেরকে দিলে তাহলে হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে। অডিট রিপোর্টে আমাদের এই অডিট তারা দুই ধরনের ডোনেশন তারা পেয়েছিল জাতির কাছ থেকে, মানুষ ডোনেট করেছে। একটা ছিল যে ডোনেশন ইন টাইম, একটা ছিল ডোনেশন ইন ক্যাশ। ডোনেশন ইন টাইম হচ্ছে যে যারা পোশাক আশাক, তারপরে সামগ্রী দিয়েছে, এগুলি আমাদের অডিটের আমাদের যে প্রজেক্ট আমরা ব্যাখ্যা করেছি এগুলি আমার অডিটের আওতার মধ্যে ছিল না, ওদেরকে টাকা কনভার্ট করা যায় না। আমরা অডিট করছি ফাইন্যান্সিয়াল অডিট, মোস্টলি আমরা করছি ফাইন্যান্সিয়াল অডিট। কত টাকা পেয়েছে, কত টাকা আয় করেছে, কত টাকা ব্যয় করেছে, কত টাকা স্থিতি অ্যাজ অফ 30 সেপ্টেম্বর 2024 আছে সেটা। তারপরেও আমাদের নন ক্যাশ যে চলে, আমি একটু ভুল না বললেই হয়, তারা এই 13 থেকে 15 দিনে যতটুকু ডকুমেন্টেশন আমরা দেখেছি, তারা প্রায় আমাদের ডকুমেন্টেশন তাদের রিপ্রেজেন্টেশন অনুযায়ী তারা প্রায় 190 ট্রাক ত্রাণ পাঠিয়েছিলেন। 190 ট্রাক ত্রাণ পাঠিয়েছে, কাভার করেছেন প্রায় 15 থেকে 16টি জেলা। প্রত্যেকটি ট্রাকে অন অ্যাভারেজ 800 থেকে 1000 হয়তো তাদের ইউনিট অফ ত্রাণ ছিল। সেই সবগুলো প্রায় তারা প্রায় 200,000 মানে 2 লক্ষ ইউনিট অফ প্যাকেট তারা ত্রাণ দিয়েছে। এটা ছিল তাদের। এর বাইরে কাপড় চোপড় ছিল, এর বাইরে পানির বোতল ছিল, আর যা যা কিছু ছিল সেটাগুলো ডোনেশন ইন টাইম যেটা পাওয়া গেছে সেটা। ক্যাশের ক্ষেত্রে এবার আমি বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা ডোনেশন প্রায় পেয়েছিল প্রায় আমাদের হিসাব মতো এবং তাদের থেকে আমরা রিপোর্টে যেটা আছে 11,69,84,420 টাকা। 11,69,84,420 টাকা। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় 78 লাখ টাকা, 78,57,216 টাকা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ,
নগদ, রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল 49,369 টাকা। ক্যাশ ডোনেশন সবচেয়ে বেশি, তারা ক্যাশ রিসিভ করেছিল 9,15,15,725 টাকা। ক্যাশ পেয়েছিল তারা করেছিল, যেখানে ক্যাশ পেয়েছিল 9,85,15,725